আজকে যে মামলাটি হলো সেটা আমরা সিএমএম আদালতের এসএসএম কোর্ট ৩ নম্বর আদালতে দায়ের করেছি। মামলাটির ধারা হচ্ছে 420, 326 খ, 338, 506(2)/107 দণ্ডবিধি। তো মামলাটি সম্পর্কে বলতে গেলে যেটি বলতে হচ্ছে, প্রথমত আমার যে বাদিনী সুমি আক্তার, উনি একজন মধ্যবয়সী একজন মেয়ে, এবং উনি এই যে আমাদের যে আসামি আছে ইকবাল হোসেন, ডক্টর ইকবাল আহমেদ, বাংলাদেশ কসমেটিক সার্জারি এর যে স্বত্বাধিকার আছেন ইকবাল আহমেদ, ওনার বিভিন্ন চটকদার বিজ্ঞাপন অনলাইনে অহরহ আমরা দেখতে থাকি। সব সময় এই বিজ্ঞাপনগুলো আমাদের সামনে আসে এবং আমরাও কিন্তু, আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা কিন্তু ভদ্রলোককে চেনেন, জানেন। উনি যে আমাদের দেশের যে প্রচলিত চিকিৎসা পদ্ধতি আছে তার বাহিরে গিয়ে উনি এরকম একটা কসমেটিক সার্জারি সেন্টার খুলেছেন এবং এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্লায়েন্টকে আকর্ষিত করে তার এই বিকৃত চিকিৎসা পদ্ধতির দিকে ক্লায়েন্টকে আকর্ষিত করেন এবং ক্লায়েন্টরা সেখানে যান। বিশাল একটা অ্যামাউন্টের ফিস দিয়েই কিন্তু সেই প্লাস্টিক সার্জারিগুলো করা হয়। কিন্তু আজকে এই মামলার সূত্রপাত কেন হলো সেই বিষয়টা যদি বলতে চাই, তাহলে আমার যে ক্লায়েন্ট আছেন সুমি আক্তার, উনি গিয়েছিলেন এরকম একটা কসমেটিক সার্জারি পারপাসে। তো ডক্টর ইকবাল আহমেদ তার সাথে যে কথাবার্তা বলেছিলেন, তিনি গিয়েছিলেন আসলে মূলত নোজ সার্জারি করার জন্য। তখন তাকে আরও বিভিন্ন, তার চোখের সমস্যা, তার গায়ে মেস্তার দাগ, ঘাড়ে দাগ আছে, এই ধরনের স্পট অনেক কিছু নিয়ে বললো যে অনেক কিছু এইগুলো সবই আপনি মিনিমাইজ করে আপনাকে করে দিব, আপনাকে আমরা ফিস কমিয়ে রাখবো, আপনি আমাদের কাছে চিকিৎসায় আসেন। সেও আসলে, তাকে এত সুন্দর করে কাউন্সিলিং দেওয়া হয়েছে, এমনভাবে বোঝানো হয়েছে, সে বুঝতে পারেনি। সে তারপর আস্তে আস্তে টাকা পয়সা জোগাড় করে তার কাছে গেলেন এবং প্রায় 11 লক্ষ টাকা দিয়ে ভুল চিকিৎসায় হয়ে ওনার পরবর্তীতে উনি যে নাকের সার্জারিটা করেছিল, নাকটা বেশিরভাগ অংশ কেটে গিয়েছে এবং নাকটা বাঁকা হয়ে গিয়েছে। তো বাহির সাইডে কেটে ফেলেছে, ওরকম কথা ওনার সাথে ছিল না। এবং যেহেতু উনি কেটে নাকটা ডেবে গিয়েছিল, ওই ডাবা অংশটাকে যাতে আপাত দৃষ্টিতে ঠিক দেখানো যায়, বুঝতে না পারা যায়, ওই জন্যই কিন্তু ভিতরে সিলিকন এবং কৃত্রিম কিছু উপাদান দিয়ে নাকটাকে, রাসায়নিক উপাদান দিয়েই কিন্তু করেছে, নাকটাকে আপাত দৃষ্টিতে যাতে ঠিক দেখানো যায় ওটা মিনিমাইজ করেছে উনি। কিন্তু পরবর্তীতে যখন বাঁধনি দেখলেন, ব্যান্ডেজ খোলার পরে নাকের যখন স্বাভাবিক পরিস্থিতি চলে এসে, যখন অ্যানেস্থেসিয়া ছিল তখন তো তিনি বুঝতে পারেননি। তখন ব্যথা, অসহ্য যন্ত্রণা এবং তার ঘুমে প্রবলেম হয়, কারণ সে নাকের ওই সিলিকনের কারণে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, নাকে ডাবল চেম্বার হয়ে গেছে, অনেক ধরনের প্রবলেম। এই যে ক্রিটিক্যালিটিটা অ্যারাইজ করলো, তখন উনি কী করলেন, উনি ডক্টর সাহেবের কাছে আবার গেলেন যে পরবর্তীতে ফলো আপের জন্য, যে আমার এগুলো হয়েছে, আমি এখন কি করব। সেক্ষেত্রে উনি কোনোভাবে তাকে কোঅপারেট করেনি, বরং ওনাকে এরকম হতেই পারে, আপনাকে আমরা যদি আবার চিকিৎসা করতে হয় আপনার আবার পেমেন্ট করতে হবে, পেমেন্ট করা ছাড়া আমি আর কোনো চিকিৎসা আপনাকে করতে পারবো না। তখন ওনার হয়েছে যে না, কেন আপনারা আমাকে ভুল চিকিৎসা করেছেন। ইনফ্যাক্ট আমার বাদিনী আমাকে যেটা বলছিল, অপারেশন টেবিলে যে ভুল হয়েছে, তাদের যে শাউট, একজন ডক্টরের সাথে জুনিয়রের সাথে যে উনি বলছিল তোমরা ভুল করছো, তোমাদের আর কত শিখাবো, এই ধরনের ভাষা কিন্তু তাকে কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে, তার ফুল বডি কিন্তু অজ্ঞান অবস্থায় ছিল না। তো তার কারণে তার কানে ওগুলো এসেছে। পরবর্তীতে সে বুঝতে পেরেছে যে ভুল চিকিৎসা হয়েছে। পরবর্তীতে ডক্টর কিন্তু তাকে কোনো ধরনের রেমেডি প্রদান না করে আবার ফার্দার তার কাছে আবার টাকা ডিমান্ড করলেন। তো আমার কথা হচ্ছে, এই যে ডক্টর সাহেব আছেন, উনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল দ্বারা তিনি কি অনুমোদিত? তার এই চিকিৎসা পদ্ধতি কি আইনগত? এটা আমরা এর জন্যই মামলাটা করেছিলাম এবং মাননীয় আদালত আমাদের সন্তুষ্ট হয়ে এই যে এরকম পার্মানেন্ট ডিসলোকেশন করে দিল, নাকটা যে এভাবে অঙ্গহানি করলো, চেহারা পরিবর্তন করে ফেললো, তাহলে এই যে উনি এটা করলো, এই চিকিৎসা পদ্ধতিটা কি আইনগত? এই জন্যই আমরা এইটা জনস্বার্থে আমরা মামলাটা করেছি এবং মাননীয় আদালত আমাদের আর্জিতে সন্তুষ্ট হয়ে বাদিনীকে শুনে সন্তুষ্ট হয়ে এফআইআর দিয়েছে। 7 দিনের মধ্যে এফআইআর দিয়েছে, সংশ্লিষ্ট থানাকে এফআইআর নিতে বলেছে এবং
আমাদের আরও কলিগরা আছে, ওনারা আরও বিস্তারিত বলবেন, বাদিনী আছে বলবেন।